সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফা রচিত যদ্যপি আমার গুরু বইটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। একদিন আমি উত্তেজিত হয়ে স্যারের কাছে গেলাম। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। স্যার বাড়িতেই ছিলেন, সারা শরীর চাদরে ঢেকে পত্রিকায় চোখ বুলোচ্ছিলেন। আমি বসবার আগেই বলে ফেললাম, কাল টিচার্স ক্লাবে শুনেছি আপনি ইসলামিক একাডেমিতে নাকি এক সময়ে কেন আমি পাকিস্তান চেয়েছিলাম এ বিষয়ের ওপর একটা বক্তৃতা দিয়েছিলেন। রাজ্জাক স্যারের চোখে মুখে কৌতুকবোধ ঝিলিক দিয়ে উঠল। বক্তৃতা একটা দিছিলাম, তা আপনি চটছেন কেন? আপনি পাকিস্তানের পক্ষে ওকালতি করবেন, চটব না তো কি? আমি তো পাকিস্তান চাইছিলাম, এই কথাটা বলতে দোষ কি? তিনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তিনি যখন আহত বোধ করেন তার চোখ থেকে এই ধরনের দৃষ্টি বিচ্ছুরিত হয়। আমি একটুখানি ভয় পেয়ে গেলাম। আমার খেয়ালই ছিল না আমার জন্মের বহু পূর্বে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনার পক্ষে অবস্থান করার জন্য আমি স্যারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছি। স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আমিও সাহস করে কোনো কথা বলতে পারছিলাম না। এই নীরবতা আমার কাছে একটা দুর্বহ বোঝা হয়ে উঠেছে। ইচ্ছে হচ্ছিল পালিয়ে চলে আসি, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। এরই মধ্যে কাজের ছেলেটি তামাক দিয়ে গেল। হুঁকোতে ২-৩ টান দেওয়ার পর স্যার মুখ খুললেন। মনে হলো বেঁচে গেছি। স্যার বললেন, ওই বক্তৃতায় আমি কি কইছিলাম হেডা আপনি দেখছেন? আমি বললাম, না। স্যার বলতে শুরু করলেন, আমি কইছিলাম আপনারা বাংলায় যত উপন্যাস লেখা হয়েছে সব এক জায়গায় আনেন, হিন্দু লেখক মুসলমান লেখক ফারাক করেন না। তারপর সব উপন্যাসে যত চরিত্র স্থান পাইছে রাম, শ্যাম, যদু, মধু, করিম, রহিম নামগুলা খুঁজা বের করেন। তখন নিজের চোখেই দেখতে পাইবেন উপন্যাসে যেসব মুসলমান নাম স্থান পাইছে তার সংখ্যা ৫% বেশি হইব না। অথচ বেঙ্গলে মুসলিম জনসংখ্যার পরিমাণ অর্ধেকের বেশি। এই কারণেই আমি পাকিস্তান দাবির প্রতি সমর্থন জানাইছিলাম। আমার তর্ক করার ইচ্ছেটি তখনও দমে যায়নি। তাই জিজ্ঞেস করলাম, উপন্যাসে মুসলমান চরিত্রের উপস্থিতির স্বল্পতার কারণে আপনি কিন্তু একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন দিতে পারেন না। আপনি এখন ধর্মতান্ত্রিক রাষ্ট্রের কথা কইতাছেন, তখন সিচুয়েশন আছিল একেবারে অন্যরকম। আরেকটা জিনিস মনে রাখবেন, উপন্যাস হইল গিয়া আধুনিক সোশ্যাল ডিসকোর্স। বেঙ্গলে হিন্দু মুসলমান শত শত বছর ধইরা পাশাপাশি বাস করে আইতাছে। হিন্দু লেখকেরা উপন্যাস লেখার সময় ডেলিবারেটলি মুসলমান সমাজরে ইগনোর কইরা গেছে। ২-১জন ব্যতিক্রম থাকলেও থাকবার পারে। বড় বড় সব হিন্দু লেখকের কথা চিন্তা কইরা দেখে, তারা বাংলার বায়ু, বাংলার জল এইসব কথা ভালা কইরাই কয়ে গেছে। কিন্তু মুসলমান সমাজের রাইটফুল রিপ্রেজেন্টেশনের কথা যখন উঠছে সকলে এক্কেরে চুপ। মুসলমান সমাজের সংস্কৃতির অধিকার থেকে বঞ্চিত করার এই যে একটা স্টাবর্ন অ্যাটিটিউড, এই সময়ে তার রেমিডির অন্য কোনো পন্থা ছিল না। একসঙ্গে অনেকক্ষণ কথা বলার পর স্যার একটু দম নিলেন। কাজের ছেলেটি চা দিয়ে গেল। চায়ে চুমুক দেওয়ার পর স্যার আবার মুখ খুললেন। আর একটা হিসাব অবসর সময়ে কইরা দেখেন, 1947 থেকে 70 পর্যন্ত সময়ের মধ্যে আমাগো এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখালেখির ক্ষেত্রে যতগুলান মানুষ বাইরে হয়ে আইছে, 1921 থেকে শুরু কইরা 47 এই কোয়ার্টার সেঞ্চুরি হিসাব কইরা দেখেন মুসলমান সমাজের মধ্যে থেকে সেই রকম একজনও মুসলমান লেখক বাইর হইছেন কিনা। 47-এর পরে যেসব মুসলমান লেখক বাইর হইছে আউটলুকের দিক থেকে সকলে আউট অ্যান্ড আউট সেকুলার। পাশাপাশি পশ্চিম বাংলার আধুনিক লেখকদের মধ্যে দেখবেন সেকুলার লেখক অধিক পাইবেন না। তবে কথা উঠতে পারে আর্টিস্টিক এক্সপ্রেশন সম্পর্কে। আমি বললাম, হিন্দু সমাজে সেকুলার চিন্তা ভাবনা তো অনেকদিন আগেই শুরু হয়েছে। স্যার বললেন, কথাটা ঠিক আবার ঠিকও না। যে জিনিসটারে আপনারা বেঙ্গল রেনেসা কইবার লাগছেন সেইটা মানতে আমার ঘোরতর আপত্তি আছে। আপনারা রামমোহন রে রেনেসার মানুষ কইবেন, কিন্তু হে কামটা কি করছে? তার মতো এমন ধর্মপ্রচার আগেও ইন্ডিয়াতে অনেক মানুষ কইরা গেছেন। আমি তো তার বাংলা ভাষা চর্চা ছাড়া উল্লেখ করার মতন আর কিছু খুঁজে পাই না।
এন্টায়ার 19th সেঞ্চুরিতে পুরুষ সিংহ হয়ে একজনই, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর মশাই ছাড়া দেবেন ঠাকুর বলেন, বঙ্কিম বলেন, কেশব বলেন, সকলে তো নতুন কইরা রিভাইভালিজমের বিকাশ ঘটাইছেন। পার্থ চট্টোপাধ্যায়ের একটা মূল্যবান বই আছে, নামটা জানি কি। তিনি দেখাইছেন যে সময়ে বঙ্কিমের উপন্যাসগুলা প্রকাশ পাইবার লাগছিল, একই সময়ে বটতলার মুসলমানি পুঁথিগুলাও মুদ্রণ যন্ত্রে ছাপা হইয়া বাইরিতে আছিল। বঙ্কিমের উপন্যাস 200-250 বেশি ছাপা হইত না, কারণ আধুনিক সাহিত্য পড়ার পাঠক ছিল খুব সীমিত। কিন্তু বইটা পড়লে দেখতে পাইবেন মুসলমানি পুঁথি ছাপা হইতেছিল হাজারে হাজারে। বঙ্কিমের বিষয়বস্তুর সঙ্গে পুঁথির বিষয়বস্তুর তুলনা করলে ডিফারেন্সটা সহজে বুঝতে পারবেন। পুঁথির বিষয়বস্তু একেবারে সেকুলার, কিন্তু চিন্তা পদ্ধতি মধ্যযুগীয়। বঙ্কিমের চিন্তা আধুনিক, কিন্তু বিষয়বস্তু ধর্মীয়। আমি প্রতিবাদ করে বললাম, বঙ্কিমের সব রচনার বিষয়বস্তু তো ধর্মীয় নয়। স্যার বললেন, ওই হইল একই কথা, রিভাইভালিস্ট স্পিরিট অ্যান্ড মডার্ন স্পিরিট এর ওর গায়ে ঠেস দিয়া খাড়াইয়া আছে। স্যারের কথাটা পুরোপুরি মেনে নিতে আমার কষ্ট হচ্ছিল, তাই বললাম, মাইকেল, বঙ্কিম ওনাদের হাতেই তো বাংলা সাহিত্যের আধুনিকতার সূত্রপাত। স্যার বললেন, আধুনিকতা জিনিসটারেও তো ভালো করে বুঝন লাগবো। আধুনিকতা জিনিসটা ব্যাবাক দুনিয়ায় একই সময়ে আইছে, 10 বছর আগে কিংবা 10 বছর পরে। বিলাতে রেলগাড়ি চালু হওয়ার 10 বছর পরে ইন্ডিয়াতে রেল আয়ে গেছে। বঙ্কিম মারা গেছেন 1893 সালে, আর টলস্টয় মারা গেলেন 1911 সালে। বঙ্কিমের তুলনায় টলস্টয় দীর্ঘজীবন পাইছিলেন। সেদিক দিয়ে দেখতে গেলে টলস্টয় বঙ্কিমের কন্টেম্পোরারি। দুইজনের লেখার কন্টেন্ট মিলায়া দেখেন। টলস্টয় কমন ম্যান রে কি চোখে দেখছেন, আর বঙ্কিম কি চোখে দেখছেন। শুধু টলস্টয় আর বঙ্কিম কেন, ইউরোপের লিটারেরি স্টলওয়ার্ড ফ্লবেয়ার, মোপাসা, চেকভ, টুর্গেনিয়েভ, গোগল, জোলা সকলে একটা বিশেষ সময়ের মানুষ। এদের লগে আপনি রবীন্দ্রনাথরেও ধরবার পারেন। আমি বললাম, স্যার রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলেন। স্যার বললেন, রবীন্দ্রনাথের প্রতিভা ঠিকই আছিল। বাংলা ভাষাটি তো রবীন্দ্রনাথের হাতেই পুষ্ট হইছে। এক হাতে বিচিত্র বিষয় নিয়ে লিখছেন, এইটাই রবীন্দ্রনাথের সবচাইতে বড় ক্রেডিট। আদার দ্যান লিটারেরি ট্যালেন্ট, অন্য বিষয়ে রবীন্দ্রনাথরে যদি বিদ্যাসাগরের মতো মানুষদের সঙ্গে তুলনা করেন, হি কামস নোওয়্যার নিয়ার দ্যাম। স্যার কথাটা শুনে আমার ভালো লাগলো না। আমি রবীন্দ্রনাথকে খুব বড় একজন মানুষ হিসেবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠেছি, তাই জিজ্ঞেস করলাম, রবীন্দ্রনাথ কি খুব বড় একজন মানুষ নন? স্যার বললেন, রবীন্দ্রনাথ বড় লেখক। মানুষ হিসাবে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর কিংবা তার মতো মানুষদের ধারে কাছেও আসতে পারেন না। বড় লেখক এবং বড় মানুষ এক নয়। বড় লেখকদের মধ্যে বড় মানুষের ছায়া থাকে। বড় মানুষরা আসলেই বড় মানুষ। লেখক কবিরা যা বলে সেরকম আচরণ না করলেও চলে। হ্যাঁ লাগ্যা প্লেটো তার রিপাবলিক থেকে কবিকে নির্বাসনে পাঠাইবার কথা বলছিল। আমি বললাম, এ কথা কি রবীন্দ্রনাথের বেলায়ও প্রযোজ্য? স্যার বললেন, রবীন্দ্রনাথ ব্যতিক্রম হইল কেমনে? তিনিও তো একই ক্যাটাগরির মধ্যে পড়েন। আমার মনের মধ্যে একটুখানি খুঁতখুঁতানি থেকে গেল। সেজন্য পাল্টা প্রশ্ন করলাম, রবীন্দ্রনাথ কি বাঙালি জনগোষ্ঠীর ভাষাকে উৎকর্ষের একটা বিশেষ স্তরে নিয়ে যাননি? স্যার বললেন, বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষা, ভূষা, মুটে মজুর। এরা কথা কয় দেখেই তো কবি কবিতা লিখতে পারে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না। এর লাইগা এখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা হয় না। স্যার তারপর রবীন্দ্রনাথের সামাজিক প্রবন্ধ নিয়ে তার মতামত প্রকাশ করতে আরম্ভ করলেন। তিনি বলতে থাকলেন, রবীন্দ্রনাথ তার সামাজিক প্রবন্ধসমূহে যে সকল এম্পিরিক্যাল কথাবার্তা কইছেন, সেগুলা খুব কাজের জিনিস হইছে। এ নিয়ে বেশি মানুষরে কথাবার্তা কইতে দেখা যায় না। আমার ইচ্ছা ছিল যে সকল সামাজিক প্রসঙ্গ রবীন্দ্রনাথের প্রবন্ধে স্থান পাইছে, সেগুলার একটা তালিকা করা।
কিছুদিন পরে দেখতে পেলাম রাজ্জাক স্যার রবীন্দ্রনাথের প্রবন্ধসমূহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, বিশেষ বিশেষ জায়গায় লাল পেন্সিল দিয়ে চিহ্নিত করছেন, ছোট ছোট কাগজের টুকরো দিয়ে চিহ্নিত পৃষ্ঠাসমূহে নিশানা দিয়ে রাখছেন। আরও কিছুদিন পরে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথের প্রবন্ধের বই স্যারের টেবিল থেকে উধাও। বুঝতে বাকি রইল না স্যারের মহৎ সংকল্পগুলোর এভাবেই ইতি ঘটে থাকে। প্রথম দিকে রাজ্জাক স্যারের রবীন্দ্রনাথের গানের প্রতি বিশেষ অনুরাগ ছিল না। শেষের দিকে দেখলাম তিনি রবীন্দ্রনাথের কোনো কোনো গানের তারিফ করেছেন, বিশেষ করে ধ্রুপদাঙ্গের গানগুলো। এই রচনায় চিত্রশিল্পী এস এম সুলতানের সঙ্গে রাজ্জাক স্যারের সম্পর্কের বিষয়টি আমি বিবৃত করতে চাই। আমার সঙ্গে আকস্মিকভাবে সুলতানের পরিচয় হয়। কি করে কোন পরিস্থিতিতে সুলতানের সঙ্গে আমার পরিচয় হলো সে বিষয়ে এখানে বিশেষ বলার অবকাশ নেই। শুধু এটুকু বলতে চাই, 1976 সালে শিল্পকলা একাডেমিতে সুলতানের আঁকা প্রায় 500 ছবির একটা প্রদর্শনী হয়। এই প্রদর্শনীতেই প্রথম আমি সুলতানের আঁকা ছবি দেখি এবং অভিভূত হয়ে যাই। পত্রপত্রিকায় সুলতানের বেশভূষা, বৈচিত্র্যময় জীবন এবং গঞ্জিকা প্রীতি এসব নিয়ে তার গল্প কাহিনী প্রচারিত হলেও চিত্রশিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সুলতানের আঁকা ছবির উৎকর্ষ বা অপকর্ষ সম্বন্ধে কোনো কথা বলতে কেউ রাজি ছিলেন না। নানা মানুষের সঙ্গে কথা বলে একটা ধারণা আমার মনে বদ্ধমূল হয় যে ইংরেজিতে যাকে কনস্পিরেসি অব সাইলেন্স বলা হয়, সুলতানকে ঘিরেও একটা নীরব ষড়যন্ত্র আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা করে যাচ্ছিলেন। নীরব উপেক্ষার মাধ্যমে সুলতানের শিল্পকর্মকে সর্বসাধারণের সচেতন মনোযোগ থেকে আড়াল করে রাখাই ছিল এদের অভিপ্রায়। আমি যখন বুঝতে পারলাম শহরবাসী আর্ট এস্টাবলিশমেন্টের লোকেরা সুলতানের শিল্পকর্মের ব্যাপক পরিচিতি এবং মূল্যায়নের পথে একটা অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে, তখন আমি আমার কর্তব্য স্থির করলাম, যে করেই হোক সুলতানকে অবশ্যই জনসমক্ষে প্রকাশমান করে তুলতে হবে। কিন্তু মুশকিল হলো আমি নিজে কিন্তু চিত্রশিল্পী নই। চিত্রশিল্পের ব্যাপারে আমার মতামতের কোনো মূল্য নেই। তাই আমি চাইছিলাম সমাজে মান্যতা অর্জন করেছেন এমন কোনো ব্যক্তি যদি সুলতানকে তুলে ধরতে এগিয়ে আসেন, আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। অনেকের কাছেই গেলাম, কেউ কেউ আগ্রহ প্রকাশ করলেন, কেউ কেউ শীতলতা। যা হোক, রাজ্জাক স্যারের কাছে গিয়ে সুলতানের ছবি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললাম। দেখলাম চিড়ে ভেজার কোনো সম্ভাবনা নেই। স্যার তখনও শিল্পী বলতে বোঝেন ওই একমাত্র জয়নুল আবেদিন। চিত্রকলার অনেক লোকের সঙ্গে স্যারের ওঠা বসা, যাওয়া আসা আছে, কিন্তু প্রাণের ভেতর থেকে জয়নুল আবেদিন ছাড়া অন্য কাউকে স্বীকৃতি দিতে চান না। আমি একটুখানি দমে গেলাম। এই এতদিনে রাজ্জাক স্যারকে অত্যন্ত সংবেদনশীল চরিত্রের মানুষ বলে জেনে গিয়েছিলাম। তার কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া যখন পাওয়া গেল না, সুলতানকে নিয়ে কি করব স্থির করতে পারছিলাম না। কিন্তু আমার স্থির ধারণা সুলতান একজন বিশ্বমাপের শিল্পী। সকলে তাকে স্বীকার করে নিতে কুণ্ঠা প্রদর্শন করছেন, কারণ তারা একজন আগন্তুককে শ্রেষ্ঠত্বের আসনে ছেড়ে দিতে নারাজ। আমি মনে মনে এভাবে গোটা ব্যাপারটা চিন্তা করলাম। সুলতানের মতো আমিও গ্রাম থেকে এসেছি। আজকে শহরের লোকেরা সুলতানকে যে উপেক্ষা এবং অবহেলা প্রদর্শন করছে, এই জিনিসটি একদিন আমার বেলায়ও ঘটতে পারে। সুলতানকে যদি ওই নীরব ষড়যন্ত্রের জাল থেকে বের করে না আনতে পারি, একদিন আমাকেও সুলতানের ভাগ্য মেনে নিতে হবে। আর্ট ইনস্টিটিউটের শিক্ষিকা শামীম শিকদার আমার বন্ধু ছিল। সে ছিল তখন ছাত্রী। শামীম আর তার বন্ধুবান্ধবেরা আমার ইন্টারন্যাশনাল হস্টেলের কক্ষটিকে অনেকটা তাদের স্টুডিও হিসেবে ব্যবহার করত। এই ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করতে গিয়ে আমি নিজেও অল্প স্বল্প ছবি আঁকার কলাকৌশল রপ্ত করলাম। খুব গভীরভাবে শিল্পকলা সম্বন্ধে পড়াশোনা করতে আরম্ভ করলাম। অনেকদিন পড়াশোনা করার পর আমার একটা প্রত্যয় জন্মালো যে সুলতানের সম্পর্কে কিছু সাহসী বক্তব্য প্রকাশ করার যোগ্যতা আমার জন্মেছে। আমি সুলতানের চিত্রকর্মের ওপর বাংলার চিত্র ঐতিহ্য এবং সুলতানের সাধনা শিরোনামে 50 পৃষ্ঠার একটি দীর্ঘ প্রবন্ধ লিখে মূল ভূমি নামাঙ্কিত একটি সাময়িকীতে প্রকাশ করলাম। তারপর প্রবন্ধটা আলাদা একটি পুস্তিকা হিসেবে প্রকাশ করি এবং সাহিত্য শিল্পের অনুরাগী মানুষদের একটি করে পুস্তিকা কখনো নিজের হাতে অথবা লোক মারফত অথবা ডাকযোগে পাঠিয়ে দিতে থাকি। একটা পুস্তিকা নিয়ে একদিন রাজ্জাক স্যারের বাড়িতে হাজির হলাম। স্যারকে বিশেষভাবে অনুরোধ করে তিনি যেন আমার লেখাটি পড়ে দেখেন। স্যার যেন মনে না করেন আমি একটা উটকো লোকের বিষয়ে নিয়ে অযথা উৎপাত করছি,
সেজন্য 10-15 দিন উমুখ হইনি। এক সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলাম কে যেন একজন দরজায় টোকা দিচ্ছে। চোখে মুখে ঘুম নিয়ে আমি জিজ্ঞেস করলাম, কে? জবাব পেলাম, আমি আব্দুর রাজ্জাক। বজলুর ক্যান্টিনের যে ছেলেটা সকালে নাস্তা খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিত, তার নামও আব্দুর রাজ্জাক। আমি ভাবলাম ক্যান্টিন বয় আব্দুর রাজ্জাক আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছে। আমি ঘুমের ঘোরেই বললাম, রাজ্জাক মিয়া এখন যাও, পরে গিয়ে নাস্তা খাবো। ওপার থেকে জবাব এলো, পরে আইলে নাস্তা নাও পাইতে পারেন। রাজ্জাকের বাড়ি বরিশাল। এই আওয়াজটি বরিশালের নয়। আমি উঠে দরজা খুললাম। ওমা, দেখি রাজ্জাক স্যার। স্যার এসে ঘরে বসলেন, তার হাতে পুস্তিকাটি। আমাকে বললেন, কামটা ভালা করছেন। আপনার সুলতান কই? আমি বললাম, তিনি নড়াইলে থাকেন। স্যার বললেন, ঢাকায় এবো না? বললাম, 2-4 দিনের মধ্যে আসার কথা আছে। স্যার বললেন, আইলে একবার দেখা করাইয়া দিয়েন। সুলতানের প্রসঙ্গ শেষ করার আগে আমাকে আরও 2টি মজার গল্প বলতে হবে। আমি একটি প্রেস করেছিলাম। সেই প্রেস থেকে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতাম। 32 নম্বর তোপখানা রোডে ছিল অফিস। তখন আমি মিরপুরে থাকতাম। একদিন স্যারকে বাড়িতে যেয়ে অনুরোধ করেছিলাম তিনি যেন আমার প্রেসে এসে একবার পায়ের ধুলো দিয়ে যান। পরের দিন অফিসে এসেই আমার প্রেসের ম্যানেজারের মুখে শুনলাম একজন লুঙ্গি, চাদর এবং পাঞ্জাবি পরা বুড়ো মতো মানুষ বেলা 9টার সময় এসে অনেকক্ষণ আমার নাম ধরে ডাকাডাকি করেছেন। স্যার যে পরের দিনই প্রেসে চলে আসবেন ভাবতে পারিনি। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনি অফিস খুলে বসতে দেননি কেন? ম্যানেজার আমাকে জানালেন, আমি মনে করেছি প্রেসের মেশিনম্যান কিংবা কম্পোজিটরের চাকুরি চাইতে লোকটা এসেছিল। আমাদের কোনো মানুষের প্রয়োজন নেই, তাই বলে দিয়েছে আমাদের এখানে কোনো মানুষের দরকার নেই। শুনেই লোকটা চলে গেল। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। দুপুরবেলাতেই স্যারের বাড়িতে গেলাম। বাড়িতে সকলে তখন খেতে বসছেন। স্যার আমাকে দেখেই বললেন, এত দেরি করে আইলে আপনার ব্যবসা চলবো কেমন কইরা? আমি আমার কর্মচারীর খারাপ ব্যবহারের জন্য মাফ চাইতে যাচ্ছিলাম। স্যার আমাকে মুখে খুলতে দিলেন না। বললেন, হাত ধুয়ে বয়ে পড়েন, অনেকদিন আপনি আমাকে লগে খাইতে আহেন না। আরেকবার আমার এক জার্মান প্রবাসিনী পশ্চিম বাংলার বান্ধবী এসেছিল। তাকে নিয়ে গুলশানে স্যারের সঙ্গে দেখা করতে যাই। তিনি তখন তার ভ্রাতুষ্পুত্র আবুল খায়ের লিটুর সঙ্গে থাকতেন। সেদিন দুপুরে আমরা স্যারের ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তখন চৈত্র মাস শেষ হতে চলেছে। আমরা খেয়ে দিয়ে বাড়ির সামনের উঠানে এসে দাঁড়িয়েছি। আমার বান্ধবীটি গাছে থরে থরে ঝুলন্ত কাঁঠাল দেখে ভীষণ রকম উদ্বেল হয়ে ওঠে। সে স্যারকে জিজ্ঞেস করে বসে, কাকাবাবু, আপনার বাড়ির কাঁঠাল দিয়ে এঁচড় রান্না করা যায় না? স্যার বললেন, আপনার এঁচড় খাইবার খুব ইচ্ছা হয়নি? আমার বান্ধবীটি বলল, সেই কবে ছোটবেলায় খেয়েছি। আপনার গাছের কাঁঠাল দেখে এঁচড়ের কথা মনে পড়ে গেল। স্যার বললেন, এঁচড় যে খাইবার চান, কি করে রানতে হয় সেইটা জানেন? আমার বান্ধবী মুখ কালো করে বললেন, না কাকাবাবু, এঁচড় কি করে রাঁধতে হয় শিখিনি। স্যার আমাকে বললেন, মৌলবী আহমদ সফা, এক কাম করেন, আপনি কই থাকেন ঠিকানা লেখা থুইয়া যান, কাল দুপুরে এঁচড় রাইন্ধা পাঠাইয়া দিমুনি। আমি ঠিকানা লিখে চলে এলাম। পরের দিন আমার বান্ধবীকে কাঁচপুর ব্রিজের কাছে নদী দেখাতে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে বেলা হয়ে গেল। ঘরে এসে যখন গোসল করে বসলাম, তখন কাজের ছেলে ইদ্রিসের কাছে কাহিনীটা শোনা গেল। ইদ্রিস বলল, একটা বুইড়া মানুষ এই টিফিন ক্যারিয়ারটা রাইখা গেছে। তখনই মনে পড়ে গেল রাজ্জাক স্যার বলেছিলেন তিনি এঁচড় রান্না করে দুপুরবেলা পাঠিয়ে দেবেন। আমি ইদ্রিসকে জিজ্ঞেস করলাম, তুমি ভদ্রলোককে খাতির করে ঘরে ডেকে বসিয়েছিলে? ইদ্রিস জবাব দিল, মানুষটার গায়ে একটা ফাড়াচিরা পাঞ্জাবি আর ময়লা লুঙ্গি আর ডাকাইয়া কথা কয়। কই থেকে আইসে যখন জিগাইলাম, কয় সাহেব টিফিন ক্যারিয়ার দেখলেই বুঝতে পারবো। আমিও ডাকি নাই, হেই বেড়াও বসবার চায় নাই। এখন সুলতানের কথায় আসি। মাসখানেক পরে সুলতান এলেন নড়াইল থেকে।
আমি ওনাকে নিয়ে স্যারের বাড়িতে গেলাম। সুলতানের একটা বৈশিষ্ট্য আমি গোড়া থেকেই লক্ষ্য করে এসেছি। যাদের সঙ্গে তার পরিচয় হয় সকলে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। স্যারের বেলায়ও তার ব্যত্যয় হল না। স্যার একা নন, তার পরিবারের সকলেই সুলতানের প্রতি মমতাসম্পন্ন হয়ে উঠেছেন। স্যারের ভ্রাতৃবধূ, 2 ভ্রাতুষ্পুত্রী, মায়ের অতি শিশুর নাতিটি পর্যন্ত সুলতানের অনুরাগী হয়ে উঠেছে। এত মিষ্টি করে এমন সুন্দর কথা সুলতানের মতো আর কাউকে বলতে দেখিনি। সেদিনই বিকেলবেলা সুলতান তার জব্বা জাব্বা, নিজের হাতে বানানো বাঁশির বোঝা, গাঁজার কলকি এবং অন্যবিধ সাজ সরঞ্জাম নিয়ে স্যারের বাড়ির নিচতলায় এসে আস্তানা পাতলেন। তারপর থেকে যখনই স্যারের বাড়িতে যাই দেখি আমার সঙ্গে সুলতানের কথা বলার সময় হয় না। কখনো দেখি স্যারের মুখোমুখি বসে গম্ভীরভাবে আলাপ করছেন এবং মাথা দোলাচ্ছেন, অথবা বাড়ির মেয়েদের সঙ্গে প্রবাস জীবনের গল্প করছেন। স্যারের শ্যামলা নাতি লিটুর ছেলে, যার চোখ দুটি খুব বড় বড় এবং যে বড় সড়ো খাঁচায় 2টো রাজঘুঘুর বাচ্চা পোষে, তার সঙ্গেও দেখি সুলতানের গলায় গলায় ভাব। প্রতিদিনই দেখি সুলতান স্যারকে নিয়ে নানা জায়গায় যাচ্ছেন। আমার খুব ঈর্ষা হচ্ছিল। আমি সুলতানকে স্যারের কাছে নিয়ে এলাম। এখন দেখছি সুলতান আমাকেই হটিয়ে দিয়েছে। একদিন সকালবেলা স্যারের বাড়িতে গিয়ে দেখি সুলতান নেই। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, সুলতান ভাই কই? স্যার বললেন, সুলতানের লোকরা এসব ডাইকা লয়ে গেছে। আমি বললাম, সুলতানের আবার লোকজন আসবে কোত্থেকে? স্যার বললেন, তামুক টামুক খাইবার লোকজন আর কি। আমি বললাম, গাঁজাখোররা আপনার বাড়ির ঠিকানা পেল কেমন করে? স্যার হাসতে হাসতে বললেন, ঠিকানা পাওনের কোনো কষ্ট নাই, ওরা গায়ের গন্ধেই টের পাইয়া যায়। তারপর স্যার আসল কথা পারলেন। কয়েকদিন আগে সুলতান নাকি স্যারকে বলছেন যে তার 300-র মতো ছবি সোনার গায়ে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি ওখান থেকে উদ্ধার না করা যায় ছবিগুলোর কিছুই থাকবে না। সুলতানের ছবি সোনার গায়ে গেল কি করে সে কাহিনীটা বলা প্রয়োজন। 1976 সালে শিল্পকলা একাডেমিতে যখন সুলতানের চিত্রকর্মের প্রদর্শনী হয়, সে সময়ে প্রভাবশালী মন্ত্রী নুরুল ইসলাম শিশুর বেগম প্রদর্শনীতে ছবি দেখে সুলতানের ছবির প্রতি অনুরাগী হয়ে ওঠেন। ভদ্রমহিলার বোধহয় অল্প স্বল্প আঁকার ঝোঁক ছিল। তিনি সুলতানকে ছবি আঁকা শিখিয়ে দিতে অনুরোধ জানান। সুলতানও রাজি হয়ে যান। কিছুদিন মন্ত্রীর বাড়িতে সুলতানের নিয়মিত আসা যাওয়া চলে। সেই সূত্রে নুরুল ইসলাম শিশুর সঙ্গে সুলতানের পরিচয়। একদিন কথায় কথায় সুলতান মন্ত্রী সাহেবকে জানান, এই প্রদর্শনীর শেষে ছবিগুলো নিয়ে কোথায় রাখবেন ও নিয়ে তার ভয়ানক দুশ্চিন্তা। ঢাকা কিংবা কাছাকাছি কোথাও একটু জায়গা পাওয়া গেলে সুলতান ছবিগুলো সরিয়ে নিয়ে রাখতে পারেন। নুরুল ইসলাম শিশু সাহেব সরকারি ক্ষমতা খাটিয়ে সোনার গায়ের পানামে একটা পরিত্যক্ত দোতলা বাড়ি সুলতানকে বরাদ্দ করেন। সুলতান শিল্পকলা একাডেমি থেকে ছবিগুলো সে বাড়িতে নিয়ে যান এবং তার বিশ্বস্ত চালা বাটুলকে নিয়ে সে বাড়িতে বাস করতে আরম্ভ করেন। এই জায়গাটি সুলতানের মনে ধরেছিল। তার পেছনে বোধ করি একটাই কারণ। এই বাড়ির 5-7 বাড়ি পরে জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন। হয়তো সুলতানও ওরকম কিছু একটা স্বপ্ন দেখেছিলেন।